বন্যা বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল খেয়ে না খেয়ে টিকে আছেন পেকুয়ার বাসিন্দারা। এবার উত্তর ও পূর্বের 9 জেলায় বন্যার পূর্বাভাস, রেকর্ড বৃষ্টিতে ঢাকায়ও জলজট। জনগণ সঙ্গে থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপির রাজনৈতিক কথার চেয়ে কাজ করা জরুরি। বরিশালে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ উদ্বোধন, সেনা মহড়া পরিদর্শন। যেখানেই আত্মসমর্পণ করুক, জেলে যেতে হবে শেখ হাসিনাকে। জুলাই হত্যায় 10 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল। এ মাসেই শাপলা হত্যাযোগ্য মামলার তদন্ত শেষ। মুজিব বর্ষে 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ, নথি যাচাই বাছাই শেষে একাধিক মামলা করবে দুদক। মডেল মসজিদ তৈরিতে অনিয়ম তদন্ত হবে সংসদে, স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে ডালাসে পৌঁছেছে ফ্রান্স। ইয়ামালকে নিয়ে সতর্ক থাকলে সমীহ করছে না ফরাসিরা। হাই ভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত ডালাস স্টেডিয়াম। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে এরিন আয়াত। বানের জলে বিপর্যস্ত কক্সবাজারে নিচু এলাকা। কিছু কিছু জায়গা থেকে পানি নামতে শুরু করলেও পেকুয়ায় পরিস্থিতি ভয়াবহ। ডুবে গেছে ঘরবাড়ি। খেয়ে না খেয়ে কোনো রকমে টিকে আছেন দুর্গতরা। সহায়তার আশায় কোমর পানিতে অপেক্ষায় অনেকে, তবে সে পর্যন্ত পৌঁছানোয় বড় চ্যালেঞ্জের। নৌকা দিয়ে ডুবে যাওয়া ঘর বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে পুলিশ। ওমর ফারুকের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। চারিদিকে বানের পানি, ডুবে গেছে ঘরবাড়ি। বাধ্য হয়ে কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ বা আশ্রয় কেন্দ্রে। অনেকেই কোনো রকমে রয়েছেন তলিয়ে যাওয়া বাড়িঘরে, কোমর পানিতে দাঁড়িয়ে ত্রাণের অপেক্ষায় বানভাসী মানুষ। বৃষ্টি থেমে যাওয়ায় ধীরে ধীরে নামছে বন্যার পানি, তবে এই চিত্র কক্সবাজারের সব এলাকার নয়। পেকুয়ার সদর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের হরিণাফাড়ি এখনও পানির নিচে। 1 সপ্তাহ ধরে ভীষণ দুর্ভোগে বানভাসীরা। এ অবস্থায় সোমবার ডুবে যাওয়া বাড়িঘর খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম হরিণাফাড়ি এলাকার বানভাসীদের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করে। সঙ্গে ছিলেন কক্সবাজার জেলার এসপিও। সবাই বাইরে চলে গেছে, দিকে অনেক কষ্টের মধ্যে আছে সবাই। ইতারা গুড়া গারা ফো আছে তো ইতারা মানি উয়ার উঠতে। বানভাসীরা জানান 7 দিন ধরে পানিবন্দী থাকলেও কোনো সহায়তা পাননি তারা। এই প্রথম ত্রাণ সামগ্রী দিয়েছে কেউ। 8 দিন থেকে পানিবন্দী থাকছি, কোনো সংস্থা আমাকে দেয় না। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মহোদয়ের উপলক্ষে আমরা জিনিস পেয়েছি। আজকে 8 দিন পর্যন্ত আমাদের খানা ব্যবস্থা মানে খুব কষ্টে আমরা আছি। সদর ইউনিয়নের 1.5 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। প্রত্যন্ত এলাকার মানুষকে খাবার পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা। কক্সবাজারের সবচেয়ে নিম্ন অঞ্চল উপজেলা পেকুয়া, সব থেকে জলাবদ্ধ, সব থেকে বেশি আবদ্ধ অবস্থায় আছে। কোস্টাল সাইডে প্রত্যেককেই খুঁজে খুঁজে উদ্ধার করা হয়েছে, তাদেরকে বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়েছে, আশ্রয় কেন্দ্র নিয়ে আসা হয়েছে। পেকুয়া উপজেলার কিছু নিচু এলাকায় জমে থাকা পানি নামতে আরও অন্তত 1 সপ্তাহ লাগবে, এমনটি বলছেন বন্যা দুর্গতরা। তারা এই অবস্থায় তাকিয়ে আছেন প্রশাসনের দিকে। এই মুহূর্তে তাদের অন্যতম চাহিদা শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। বুলবুল রেজা, সময় সংবাদ, পেকুয়া, কক্সবাজার। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করা স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এখনও পানিবন্দী বেশ কিছু এলাকা। পরিস্থিতির উন্নতি হলেও এখনও যোগাযোগ বিচ্ছিন্ন 3 পার্বত্য জেলা। দুর্গম এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। জুলাই জুড়েই ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অফিসের। আগামী 2 দিন সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চল সহ 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বন্যার পানি নামতে শুরু করলেও এখনও ডুবে আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশ। শুধু সাতকানিয়া নয়, চট্টগ্রামে বাঁশখালী, চন্দনাইশের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। বাড়ির ভিতরে এতটুকু পানি,
তবে কি অবস্থা জীবন যেমনকার 2 দিন আনাকারে আছে বুধবার দিন ঘরে ঢুকি দিয়ে দিয়ে বাইরে হয়ে যে গত কাজকর্ম করতে পারছে না ওই লোকটা কর্মীতে যেতে পারছে না। সোমবার সকালে দুর্গত এলাকায় বিমান বাহিনী ও সরকারের পক্ষ থেকে বিতরণ করা হয় ত্রাণ। এখানে সরকার যেমন তার মতো করে কাজ করছে, ঠিক তেমনি এখানকার সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন যে একদম আমরা 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। এদিকে সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি দেখা গেছে বান্দরবনে, তবে ভারী বর্ষণ না হওয়ায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের কাটেনি দুর্ভোগ। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বেশিরভাগ ইউনিয়নে পানি নেমে গেছে, বেশ কিছু বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়ক। এখন পরিষ্কার করছি, এখন যাইতেছি, তাও বাসায় পানি আছে। পাহাড়ি ডলে সুনামগঞ্জের তাহিরপুর বিশম্ভপুর সড়কের মোকামবাড়ির শক্তিয়ার খোলা অংশের 100 ও 300 মিটার সড়ক ডুবে গেছে। বিকল্প ব্যবস্থায় নৌকা দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। এদিকে সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে কুমিল্লায় সৃষ্ট জলাবদ্ধতায় নগরীর বিভিন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। ভারী বৃষ্টিতে সদর হাসপাতালের ওয়ার্ড প্লাবিত হয়। এদিকে জুলাই জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি এবং আগামী 2 দিন সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলের 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে, একই সাথে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মী ছুটি বাতিল করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। কাউকে সাপে কামড় দিলে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে সিভিল সার্জনদেরকে নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর। গত কয়েকদিনের অতিবর্ষণে তানজিল হাসনাত, সময় সংবাদ। এদিকে রেকর্ড বৃষ্টিতে সোমবারও রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মিরপুর, ধানমন্ডি, মতিঝিল সহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে, সঙ্গে যোগ হয় তীব্র যানজটের ভোগান্তি। নগরীর জলাবদ্ধতাকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভোগান্তি উল্লেখ করে ঢাকা দক্ষিণের প্রশাসক বলেন, পলিথিন ব্যবহার বন্ধ না হলে মিলবে না জলজট থেকে মুক্তি। আষাঢ়ের বিদায় লগ্নে টানা বর্ষণে রাজধানীর নিচু এলাকায় জমেছে পানি। সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেও জীবিকার তাগিদে বের হওয়া নগরবাসীকে পড়তে হয় বিপাকে। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই থই থই পানি। ড্রেনের নোংরা ও বর্জ্য মিশ্রিত পানি মারিয়েই গন্তব্যে ছোটেন নগরবাসী। পরীক্ষা দিতে যাচ্ছি, আজকে ফিজ প্রথমত পরীক্ষা। সমস্যা তো হাঁটু পর্যন্ত জল। সর্বোচ্চ জন দুর্ভোগ আমরা পাইতেছি এখন বর্তমানে। পুরো ড্রেনে এই হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে, আশাই যাচ্ছে না। আজকে পরীক্ষাটা অফ রাখলে সবচেয়ে ভালো হতো। এই যে জলাবদ্ধতা মনে হচ্ছে, এই যে আমার পায়ের অবস্থা একটু দিকে খেয়াল করলে দেখতে পাবেন ভিজে গেছে টোটালি। জলাবদ্ধতায় ইঞ্জিনে পানি ঢুকে মাঝ রাস্তায় বিকল হয় বিভিন্ন যানবাহন, তাই জলজটের সঙ্গে যোগ হয় তীব্র যানজট। ওরে বাবা 200-250 টাকা ভাড়া, এবারে ইয়র গাড়িতে গেলে 20 টাকা 50 টাকা। কি করব বাবা, পানি দাতুরি হন যাইতে মুগদা। মতিঝিল থেকে এই জায়গায় 30 টাকা ভাড়া ছিল সম্ভবত, আমি 120 টাকা দিয়ে আসলাম। রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া দ্বিগুণের চাইতে দ্বিগুণ হয়ে যায়। 20 টাকার ভাড়া 50 টাকা 100 টাকা পর্যন্ত হয়ে যায়। এদিকে গুলশান লেকে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পানি প্রবাহের কারণে গুলশান লিংক রোডের শাহজাদপুরের 2 অংশে ভাঙন দেখা দিয়েছে। 1 লেন দিয়ে যান চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি। প্রতি বর্ষায় এই জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধানের কার্যকর উদ্যোগ দেখতে চান ঢাকাবাসী। ড্রেনেজ ব্যবস্থাগুলো ঠিকমতো সঠিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে না। দ্যাটস ওয়াই আমাদের এই জনগণের পথচারীদের এই জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে। ড্রেন সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে আমরা সাধারণ মানুষের হয়রানি থেকে আমরা যাতে মুক্তি পাই। কনসার্ন ব্যক্তিবর্গ যারা, এরা তো মুখে অনেক বড় বড় কথা বলে, এগুলো আদৌ এরা কি আসলে এরা যে দায়িত্বশীল চেয়ারে আছে কি না, এটা আমার কাছে বোধগম্য মনে হয়।
রাজধানীর এই জলবন্দি দশার জন্য সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের দুষছেন নগরবাসী। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর দখল হওয়া খালের খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতা উত্তরাধিকার সূত্রে পাওয়া দাবি করে ডিএসসিসি প্রশাসক বলেন, পলিথিন ব্যবহার বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না। পলিথিনটাকে আমরা যে কোনোভাবে হোক যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কোনোভাবেই আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন, এইটার ব্যাপারে আমাদের একটা আন্দোলন করতে হবে। পরিবেশ মন্ত্রীকে বলবো যে এই বিষয়ে যাতে সরকার স্ট্রংলি কোনো পদক্ষেপ গ্রহণ করে। রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণেই বন্যায় এত মানুষের প্রাণহানি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি যাওয়ার জন্য হাওরের মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে, যা পানির প্রবাহ, পরিবেশ ও জীববৈচিত্র্যকে হুমকিতে ফেলছে। প্রায় 10.5 লক্ষ লোক পানিবন্দী অবস্থায় রয়েছেন, দুর্গত অবস্থায় রয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 52-53 জন লোক ইতিমধ্যে মারা গেছেন এই বন্যায়। এটা সম্পূর্ণরূপে অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে হয়েছে। ফ্যাসিস্ট সরকার যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য, নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছেন, বিভিন্ন ধরনের স্থাপনা তারা করেছেন। যতদিন জনগণ সঙ্গে থাকবে ততদিন কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি। জলাবদ্ধতা দূর করতে যত্রতত্র আবর্জনা না ফেলার আহ্বান সরকার প্রধানের। বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারে আসার পর প্রথম বরিশাল সফরে গৌরনদীর বাটাজোরের নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমাবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। সারা পৃথিবীতে আবহাওয়ার সমস্যা, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে। এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে এখন দেশের জন্য কিছু করা জরুরি। আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতো, এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন, গাছটিকে দয়া করে যত্ন করবেন। পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। পাশাপাশি রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। সে লক্ষ্যকে সামনে রেখে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। কর্মসূচি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। জনগণ যতদিন সঙ্গে থাকবে বিএনপি ততদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের মতোই সব দল মতের মানুষকে একসঙ্গে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে।
মুক্তিযুদ্ধ যখন হয়েছিল দল মত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। প্রত্যেকে আমাদের যার যতটুকু অবস্থান আছে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে। এর আগে বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রশিক্ষণরত সেনা সদস্যদের প্রশিক্ষণের খোঁজ দেন সরকার প্রধান। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। ইমরুল হাসান, সময় সংবাদ, বরিশাল। এদিকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকতে পারে, তবে তার জন্য যেন ঐক্য নষ্ট না হয়। বিগত 17 বছরের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গত 17 বছর দেশের সব বিএনপি নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন। তিনি আরও বলেন, বিগত নির্বাচনে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে দলকে জিতিয়ে নিয়ে এসেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনেও ঠিক সেভাবেই সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে জিতিয়ে নিয়ে আসতে হবে। ঐক্য থাকলে ফ্যাসিস্ট, গুপ্ত কেউ ঢুকতে বা সুবিধা করতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, ঐক্যে ফাটল ধরলেই তারা সবাই সুবিধা নেবে। বাংলাদেশ বা ভারত যেখানেই আত্মসমর্পণ করুক, দণ্ডিত শেখ হাসিনাকে জেলেই যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য নিয়ে দেয়া কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে বলে জানান তিনি। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2025 সালের 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে প্রায় 2 বছর ভারতে অবস্থান করছেন তিনি। সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশে বা অন্য যে কোনো স্থান থেকে আত্মসমর্পণ করুক না কেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে জেলেই যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতি নির্ধারণে কোনো প্রভাব ফেলে না বলেও মন্তব্য করেন তিনি। একজন আসামি সে কোথায় আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, সেটা একেবারে ওনার ব্যাপার। সে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। একজন আসামি কি বক্তব্য দেয় সেটা বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কথা না এবং নিবে না। শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক বার্তা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান। সবকিছু তো স্টেটমেন্ট দিয়ে, ঘোষণা দিয়ে, আপনাদেরকে বিবৃতি দিয়ে বলার কিছু নাই। এটা ভারতের সাথে আমাদের যে চলমান কথাবার্তা হয়, ডায়ালগ হয়, আমাদের এক্সচেঞ্জ হয়, তখন সবসময় এই সাবজেক্ট থাকে আলোচনায়। পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলমান আছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে সরকার আইনগত ও কূটনৈতিক দুই প্রক্রিয়াতেই প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যায় এবার বিচার শুরু হচ্ছে আমির হোসেন আমু, দীপুমনি সহ আওয়ামী লীগের 10 সাবেক এমপি মন্ত্রীর। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ায় চলতি মাসে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 21 জুলাই শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে এখন পর্যন্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও হাসানুল হক ইনুর বিচার শেষ হয়েছে। এর মধ্যে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 10 বছরের সাজা হয়েছে হাসানুল হক ইনুর।
দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে এবার সাবেক প্রভাবশালী 5 মন্ত্রী সহ আওয়ামী লীগ সরকারের অন্তত 10 জন এমপি মন্ত্রীর আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েই পর্যালোচনা শুরু করেছে প্রসিকিউশন। এ মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। তদন্তের অগ্রগতি বলতে দেখেন, দল হিসেবে যখন একটা অর্গানাইজেশনকে যখন আপনি চার্জ করবেন, তখন এই অর্গানাইজেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয়ই কিন্তু তার আনতে হবে। একটি দুইটা ঘটনা না, অনেকগুলো ঘটনার সাথে হয়তো সম্পৃক্ততা আছে, সে কারণে এগুলো একটু সময়ের প্রয়োজন। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আগামী 21 জুলাই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রিপোর্টটা যাচাই বাছাই করছি এবং সেটি দেখার পরে আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আমরা যদি দেখি ইনভেস্টিগেশন সব ঠিকঠাক আছে এবং ইনভেস্টিগেশনের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে, তাহলে আমরা সেই রিপোর্ট গ্রহণ করব। সেটা 21 তারিখই হতে পারে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের 6টি মামলা রায় হয়েছে, আর বিচারাধীন রয়েছে 24টি মামলা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষে 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগের নথিপত্র হাতে পেয়েছে দুদক। যাচাই বাছাই শেষে হতে পারে একাধিক মামলা। এদিকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মডেল মসজিদ তৈরিতে অনিয়মের তদন্ত করা হবে। মুজিব বর্ষের কাউন্টডাউন যা চলবে। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ পালন ও সারা দেশে 10,000-এর বেশি মুরাল ভাস্কর্য নির্মাণ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। দুদক বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ অন্যরা মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকার ক্ষতি সাধন করেছেন। 2025 সালের এপ্রিলে অনুসন্ধানে নেমে নথিপত্র চেয়ে 64 জেলা প্রশাসক, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি দেয় দুদকের 7 সদস্যের অনুসন্ধানকারী দল। এরই মধ্যে বাংলাদেশ বেতারের সামনের মুরালের তথ্যসহ একাধিক নথিপত্র হাতে পেয়েছে সংস্থাটি। রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকার বেশি অর্থ অপচয়ের অভিযোগে যে অনুসন্ধান চলমান রয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তাগণ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছিলেন, অনেক জায়গা থেকে তথ্য পেয়েছেন। দুদক জানিয়েছে, অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় দুদকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU ও CIDর সমন্বয়ে অনুসন্ধানী দল কাজ করছে। সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের বিষয়গুলো যেহেতু এখানে জড়িত, সেজন্য বলা হচ্ছে যে এগুলো গুরুত্বপূর্ণ। এদিকে সংসদে এক এমপির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মডেল মসজিদ তৈরিতে অনিয়মের তদন্ত করা হবে। মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব। মানে স্পিকার, আওয়ামী লীগ আমলে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির অভিযোগেরও তদন্ত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। এবার সশস্ত্র প্রহরায় মাদক পরিবহন। রাজধানীর গাবতলীতে 2টি প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ জব্দ, 3টি বিদেশি বন্দুক উদ্ধার, গ্রেফতার 1। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিরোধী দল, এমন মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। সংবিধান সংশোধনে কমিটিতে কারো নাম না দিয়ে অধিবেশন থেকে ওয়াকআউটের পর গণমাধ্যমে কথা বলেন নেতারা। এ সময় চিফ হুইপ বলেন, সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই, আলোচনার দুয়ার সবসময় খোলা রয়েছে। যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। 17 সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটির প্রস্তাব নিয়ে আলোচনা হয় সংসদের চলমান অধিবেশনে। এ সময় কমিটিতে দলের নাম না দিয়ে ওয়াকআউট করে বিরোধী দল। পরে সংবাদ সম্মেলন করেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করার অর্থ জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিরোধী দল। আপনি সংসদ মানবেন, সরকার মানবেন, জনগণের অভিপ্রায়ের এক অংশ মানবেন, আরেক অংশ মানবেন না। গণভোটকে অস্বীকার করবেন, বলবেন 51% মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, তো 68.6% মানুষ যে গণভোটে বলেছে,
জনগণকে আমরা কথা দিয়েছি গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এরপর সাংবাদিকদের ব্রিফিং করেন চিফ হুইপ, জানান গণভোটের রায় উপেক্ষা করা হয়নি, সুযোগ নেই নতুন করে সংবিধান লেখার। সংবিধানের যে ধারাই আমি সংশোধন করি না কেন সেটাই সংস্কার। আমরা তো গণভোটের রায় যদি ধরেন এইটাই আমরা গণভোটের রায় এই কাজটা করবো, সেটা তো আমরা সংবিধানে আনবো, আলোচনা করি, কাজটা তো তাই। আমি যাই কিছু করি গণভোটের রায় দিচ্ছি, আমি সংবিধান সংশোধন করবো না, পরিবর্তন করবো কেমনে বলেন দেখি? আমি জানতে চাই, এটা আপনাদের কাছেও জানতে চাই। আমরা তো নতুন করে তো সংবিধান লিখছি না। এসব মত বিরোধী নিষ্পত্তির জন্য আলোচনার দুয়ার সবসময় খোলা রয়েছে বলেও জানান চিফ হুইপ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা, জেলা ও উপজেলা হাসপাতালে 10 শয্যা ডায়ালিসিস সেন্টার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি। অপরিকল্পিতভাবে যন্ত্রপাতি আমদানি করা হয়েছে, যা প্যাকেটবন্দি অবস্থায় এখন বাঙ্গারির দোকানে যাচ্ছে। অনেক জায়গায় এক্সরে মেশিন আনা হয়েছে, টেকনিশিয়ান নেই। ল্যাবরেটরি মেশিন আনা হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই। এই অব্যবস্থাপনা আজকে আমাদের এই গণতান্ত্রিকভাবে দিনের বেলায় ভোটে নির্বাচিত সরকারের উপর এসে পৌঁছেছে। প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার, প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার কিডনির, এবং প্রত্যেকটা উপজেলা সদরে মাননীয় স্পিকার 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার আমরা নির্মাণ করতে যাচ্ছি। অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, প্রতিটি উপজেলা হাসপাতালে 101 শয্যা করে চলতি বছরে স্থাপন করা হবে আধুনিক প্যাথোলজি ল্যাব। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্ব দেওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য সেবায়। নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ নানান উদ্যোগ নেয় সরকার। চিকিৎসা সেবার পরিধি বাড়াতে এবার একগুচ্ছ নতুন নীতি নির্ধারণের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার সকালে রাজধানীতে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, চলতি বছরে প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যা করা হচ্ছে, স্থাপন করা হবে আধুনিক প্যাথোলজিক্যাল ল্যাব। We are going to extend the kidney dialysis system. 50 bed in the district medical college hospital dialysis, 10 dialysis beds in the district hospital and 10 dialysis beds in the উপজেলা level hospital. মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামীণ পর্যায়ে একসময় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর যে সহজলভ্যতা ছিল তা আবার ফিরিয়ে আনা হবে। We are going to start a campaign after having the stock at the end of this month all over the country, family planning with Sukhi, Apon, condoms and other weapons used in the birth control. পরে তেজগাঁয়ের কেন্দ্রীয় ওষুধাগারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমে এসেছে হামের প্রকোপ। বর্তমানে যেসব মৃত্যু হচ্ছে সেগুলো জটিল নিউমোনিয়ার কারণে। হামের প্রকোপটা যে কমেছে, ইট হ্যাজ বিন অ্যারেস্টেড। 500,000 হাম তো সবসময় হতেই থাকে। জ্বর হয়, কাশি, মায়েরা বাড়িতে ফালা রেখে 20 দিন খেতখেতা স্যাঁতস্যাঁতে বিছনা ফেলে রাখে, কাশি হচ্ছে খেয়াল করে না, যখন একেবারে লাংটা শেষ হয়ে যায় তখন হাসপাতালে আসে। এদিন নির্ভুল সিবিসি পরীক্ষা নিশ্চিত এবং উন্নত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে একটি কোম্পানির পক্ষ থেকে 15টি সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন অনুদান দেওয়া হয়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। নতুন ঋণ নিয়ে IMF এর সঙ্গে বৈঠকে সন্তোষজনক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কর ব্যবস্থাপনা, পুঁজিবাজার শক্তিশালী করা সহ আর্থিক খাতে সরকারের নেওয়া সংস্কারের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে সংস্থাটি। তবে পে স্কেল বাস্তবায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী। প্রায় $4.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চালুর মিশন নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 12 সদস্যের প্রতিনিধি দল এখন বাংলাদেশে। মিশন শুরুর দ্বিতীয় দিনে বেলা 11টার পর সচিবালয়ে IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সদ্য সমাপ্ত অর্থবছরে প্রথমবার রাজস্ব আদায় ছাড়িয়েছে 4,10,000 কোটি টাকা। কর প্রবৃদ্ধি,
ও আর্থিক খাতে সুশাসন ফেরাতে সরকারের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে IMF। তারপরও নতুন ঋণের ক্ষেত্রে সংস্থাটি যেসব শর্ত দিচ্ছে তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো। বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি। দ্বিতীয় ধাপে আলোচনার জন্য বাংলাদেশে আসবেন IMF এর ভাইস প্রেসিডেন্ট। তখন পে স্কেল নিয়ে আলোচনা হবে বলে জানান অর্থমন্ত্রী। আমি তো বলতেছি, আজকে আলোচনাটা হয়েছে শুধুমাত্র কোন ভিত্তির উপর আমাদের প্রোগ্রামটা হবে। আমরা তো কোনো ডিটেলস আলোচনা যাই নাই, সুতরাং আমি তো আই ক্যানট কমেন্ট অন দ্যাট। ডিটেলস আলোচনা যখন যাব তখন এই বিষয়গুলো আসবে। অর্থনীতির স্থিতিশীলতা ও বৈদেশিক অর্থায়নের চাপ মোকাবেলায় ঋণের জন্য গত 9 জুন IMF-কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেন অর্থমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। ওয়াশিংটনের আক্রমণে কয়েকজন হতাহত। জবাবে জর্ডান সহ 5 দেশে মার্কিন ঘাঁটিতে আঘাত IRGC-র। RFL ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুর শোকে বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার দুপুরে ঢাকার কাতার দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন তারা। রাষ্ট্রদূতের সঙ্গে শোক বিনিময় করে সরকারের বার্তা দেশটির কাছে পৌঁছে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা চিঠিতেই শোক প্রকাশ করেন তিনি। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। জড়িতরা এখনো ধরা পড়েনি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে মুখোশধারীদের হানা, মুহূর্তেই শুরু করে তাণ্ডব। চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান digital.net-এর প্রধান কার্যালয় এটি। প্রতিদিনের মতো সোমবারও অফিসে ব্যস্ত সময় পার করছিলেন কর্মীরা। দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে ঢুকে পড়ে 35 থেকে 40 জন দুর্বৃত্ত। এ সময় ভাঙচুর করা হয় যন্ত্রপাতি ও আসবাবপত্র। সেখানে থাকা কর্মীদের দেয়া হয় হুমকি। প্রাণ ভয়ে বের হয়ে আসেন অনেকেই। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, সম্প্রতি চাঁদা দাবি করে আসছিল অজ্ঞাতরা। হামলা ভাঙচুরের ঘটনায় কাউকেই আটক করা যায়নি, পাওয়া যায়নি হতাহতের খবরও। আকস্মিক এই হামলায় তাদের বড় অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান digital.net কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সিসি ফুটেজগুলি পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করছি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য। ঘটনাস্থল আমরা চেষ্টা করছি, আমরা এখনো কাজ করছি। আমাদের 3টা টিম কাজ করছে। আমরা আমাদের ডিবি কাজ করছে এই বিষয়ে। আমরা আসামি শনাক্ত করে আমরা আসামি গ্রেপ্তার করবো, এটাই আমাদের মূল। ঘটনাটি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে চকবাজার থানা পুলিশ। সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়, জানাবো দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত গোটা মধ্যপ্রাচ্য। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে মার্কিন সেনারা। জবাবে জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার ও ওমানে থাকা মার্কিন বিমান ও নৌ ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান।
ইরানের ওপর একের পর এক বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই তেহরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার সাইট এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। প্রথমবারের মতো ইরানে আত্মঘাতী নৌ ড্রোন ব্যবহার করার দাবিও করেছে ওয়াশিংটন। হামলার পর বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাস, সিরিক ও মাশাহের সহ বেশ কয়েকটি এলাকা। হামলায় ইরানের টেলিযোগাযোগ ও বিদ্যুৎ বিভাগের কর্মীসহ বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নজিরবিহীন পাল্টা প্রতিরোধ হামলা চালিয়েছে রেভলিউশনারি গার্ড বাহিনী। জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমানে থাকা মার্কিন বিমান ও নৌঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তেহরান। এর আগে এক বিবৃতিতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানায় ইরান। তেহরানের অভিযোগ, মাত্র 25 দিন আগে হওয়া দুই দেশের দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক লঙ্ঘন করে জাতিসংঘ সনদের পরিপন্থী কাজ করেছে ট্রাম্প প্রশাসন। পাল্টাপাল্টি তীব্র সংঘাতের মাঝেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই। ওয়াশিংটন সাফ জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ কোনোভাবেই ইরানের নিয়ন্ত্রণে নেই এবং থাকবে না। তবে মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, হরমুজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। তীব্র দাবদাহে যখন পুড়ছে পুরো ইউরোপ, ঠিক তখনই আকস্মিক জোয়ারের পানিতে ভাসল ইটালির ঐতিহ্যবাহী শহর ভেনিস। মধ্য জুলাইয়ের প্রচণ্ড গরমে অসময়ের এই জোয়ার দেখে অবাক স্থানীয় বাসিন্দা সহ প্রবাসী বাংলাদেশিরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্ব ঐতিহ্যের এই শহরটি বিলুপ্তির শঙ্কায় পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইটালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। সাগরে ভাসমান শহর ইতালির ভেনিস। আড্রিয়াটিক সাগরের বুকে অনিন্দ্য সৌন্দর্যে ভরা এই শহরটি শতাব্দীর পর শতাব্দী ধরে পর্যটকদের অন্যতম আকর্ষণ। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম হওয়ায় সামান্য জোয়ারের পানিতেই ভেসে যায় ভেনিসের নিচু এলাকা। বিশেষ করে পানির উচ্চতা 87 সেন্টিমিটার হলেই ডুবে যায় শহরের প্রধান প্রাণকেন্দ্র সান মার্কো স্কয়ার। গত দুদিন এমনভাবেই জোয়ারের পানিতে প্লাবিত হয় ভেনিস। ইউরোপ জুড়ে চলমান তীব্র দাবদাহে যখন বাড়ছে মৃতের সংখ্যা, তখন ভেনিসের এই চিত্র সম্পূর্ণ ভিন্ন। গরমের তীব্রতার মধ্যে আকস্মিক জোয়ারের পানি দেখে দারুণ খুশি শহরে ঘুরতে আসা পর্যটকরা। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমার ফ্যামিলি সহ ইটালি ভেনিসে আসলাম। ইটালি ভেনিস দেখে আমি একদম মুগ্ধ। পুরা শহর, পুরা ক্যানেল দিয়ে, তো পুরাটা শহর বোট দিয়ে ঘুরতে হয়। ভেনিসে ঘুরতে আসলাম, মনে হচ্ছে জোয়ার পানিতে ভেসেছি। এমন সুন্দর আবহাওয়া আমি কখনো দেখিনি। অত্যন্ত ভালো লাগতেছে। উপর থেকে বৃষ্টি পড়তেছে, আবার নিচ থেকে জোয়ার পানি গুলো উপরে উঠতেছে। সারা পৃথিবীতে আপনার গরম, সেখানে ভেনিস একটি অন্যরকম আবহাওয়া, সবকিছু মিলিয়ে সবাই আনন্দিত। ভেনিস ইজ ভেরি অসাম, খুবই সুন্দর একটা জায়গা। শহরটিতে গত কয়েক বছরে গড়ে উঠেছে প্রায় 4 শতাধিক বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। অসময়ের এই জোয়ারে স্থানীয়দের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। তবে স্থানীয় সরকারের নিয়ম অনুযায়ী নির্ধারিত উচ্চতার অধিক জোয়ার হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান করে ভেনিস প্রশাসন। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের দিকে ভেনিসে জোয়ারের পানি উঠলেও জুলাইয়ের এই অসময়ের জোয়ারকে গ্রিন হাউস ইফেক্ট বা জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু বিপর্যয়ের কারণে এখন বিলুপ্তির আশঙ্কায় রয়েছে এই শহর। সময় সংবাদ, ভেনিস। বিমান চলাচলের ইতিহাসে যুক্ত হলো নতুন এক মাইল ফলক। প্রথমবারের মতো সমুদ্র পাড়ি দিল সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তি চালিত একটি বিমান। সুইডেন থেকে উড্ডয়ন করে ফিনল্যান্ডের ভাষা বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে 2 আসনের এলেট্রেইনার। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্টে বিস্তারিত। আকাশ ছুঁয়েছে পরিবেশ বান্ধব প্রযুক্তির নতুন এক বিস্ময়। এভিয়েশনের ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্রের সীমানা পাড়ি দিল সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিচালিত কোনো বিমান। সুইডেনের উমেও শহর থেকে উড্ডয়ন করে ফিনল্যান্ডের পশ্চিম উপকূলের ভাসা বিমানবন্দরে সফলভাবে অবতরণ করেছে 2 আসন বিশিষ্ট ইলেকট্রা ট্রেইনার নামের বিশেষ এই উড়োজাহাজটি। ফিনল্যান্ডের ওলু ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের যৌথ উদ্যোগে আয়োজিত নর্থ সার্কিট ট্যুরের অংশ ছিল এই ঐতিহাসিক ফ্লাইট। জার্মানির বাভারিয়া থেকে শুরু হওয়া প্রায় 5600 কিলোমিটারের পুরো যাত্রায় ছিল কার্বন নিঃসরণহীন। বৈরী উত্তরাঞ্চলীয় আবহাওয়ায় দীর্ঘ দূরত্বে বৈদ্যুতিক বিমান চলাচলের সক্ষমতা প্রমাণ করতেই এই আয়োজন।
বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা সোলারের ৭৭ বছর বয়সী অভিজ্ঞ টেস্ট পাইলট উভে নর্টম্যান সফলভাবে বিমানটি পরিচালনা করেন। এই বিমানটি কোনো সাধারণ পরীক্ষামূলক যান নয়, এটি বাণিজ্যিকভাবে বাজারে সহজলভ্য। এটি সনাতন ইঞ্জিনের বিমানের তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ খরচ করে। বৈদ্যুতিক এই বিমানটি একবার চার্জে টানা ২.৫ ঘন্টা উঠতে পারে। ব্যাটারি পুরোপুরি চার্জ হতে সময় লাগে মাত্র ৩ ঘন্টা। সংশ্লিষ্টদের আশা, এই প্রযুক্তি ফিনল্যান্ডের ছোট বিমানবন্দরগুলোকে আবারও সচল করে তুলবে এবং ভবিষ্যতে যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এর বিস্তৃত ব্যবহারের জন্য প্রয়োজন উন্নত ব্যাটারি প্রযুক্তি ও শক্তিশালী চার্জিং অবকাঠামো। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। প্রবাসের ব্যস্ততার মাঝেও শেকড়ের টান আর বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে কানাডার টরন্টোতে আয়োজন করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের বার্ষিক পুনর্মিলন। গল্প, স্মৃতিচারণ আর আনন্দঘন সেই আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। সবুজের মাঝে যেন ফিরে দেখা এক টুকরো ক্যাম্পাস জীবন। সহপাঠী, বন্ধু, পরিবার, গল্প, আড্ডা আর অসংখ্য স্মৃতিচারণে মুখর একটি দিন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাউয়ে গ্র্যাজুয়েটদের সংগঠন ইউনাইটেড বাই অ্যালামনাই ইন কানাডার বার্ষিক মিলন মেলা যেন প্রতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন। প্রতিষ্ঠার পর থেকেই বছরের একটি দিন বরাদ্দ থাকে শুধু এই আয়োজনের জন্য। এবারও টরন্টোতে হয়ে গেল সেই পুনর্মিলনী। কর্মব্যস্ত কানাডায় এটা আমাদের একটা বিরাট প্লেজার এবং আমরা খুবই এনজয় করি, সবাই এনজয় করে। People are happy, they love the food, they mingle with each other in such a way that you surprise. আমাদের প্রায় আজকে 200-র মতো কৃষিবিদ এখানে উপস্থিত হয়েছে আমাদের ডাকে। আমরা ইউনাইটেড বাউ অ্যালামনাই পক্ষ থেকে তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আজ তারা কানাডা প্রবাসী। অনেকেই এখন আর কৃষি পেশার সঙ্গে সরাসরি যুক্ত নন, কিন্তু শেকড়ের টান তো আর হারিয়ে যায় না। তাই মিলন মেলায় ফিরে আসে ময়মনসিংহের সেই সবুজ ক্যাম্পাস, হলের আড্ডা, ক্লাসরুম আর বন্ধুত্বের অমলিন স্মৃতিগুলো। এরকম একটা ভাইব্রেন্ট অর্গানাইজেশন এর সাথে থাকতে পারলে সবসময় নিজেকেও ভালো লাগে। ওনাদের এনার্জি দেখে আমরা এনার্জি পাই। আবার নতুন করে যখন সবাইকে একসাথে এখানে পাই, সেই ইউনিভার্সিটির পরিবেশটাই যেন আমাদের কাছে আবার এসে ধরা দেয়। আমরা সেরকম ফিলিংসই আবার পাই। আমরা আমাদের পরস্পর বন্ধু বান্ধব, এমনকি পরিবারের সকল সদস্যদের মধ্যে যে আত্মীয়তা, সেটাকে একটা মেলবন্ধনে আনার জন্য এই পিকনিক একটি অনন্য উপায়। টরন্টোর থমসন পার্কে দিনভর ছিল ভুরি ভোজ, খেলাধুলা আর পুরনো বন্ধুদের সঙ্গে প্রাণখোলা আড্ডা। সদ্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কানাডায় আসা নতুন প্রজন্মের কৃষিবিদ সবাই মিলেছিলেন একই বন্ধনে। ইন্টারাকশনের মাধ্যমে মাঝে একটা আলাদা বন্ধন সৃষ্টি হয় এবং এটা কৃষিবিদদেরকে আলাদা একটা শক্তি, একটা ঐক্য। ছোট ছোট বাচ্চারা যেগুলো আসলো, একটা বাঙালি একটা এনভায়রনমেন্ট পেল। ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে বসে আছে পথে, সেই মাটির টানে, কৃষির টানে আমরা এসেছি ইউনাইটেড বাউ অ্যালামনাই। আয়োজকরা বলছেন, প্রবাস জীবনে ব্যস্ততার মাঝেও এমন একটি আয়োজন শুধু আনন্দই দেয় না, নতুন প্রজন্মের সঙ্গে পুরনো প্রজন্মের সেতু বন্ধনও গড়ে তোলে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। সিডনি লাকেম্বায় অনুষ্ঠিত হলো ক্যান্সার কাউন্সিল নিউ সাউথ ওয়েলসের তহবিল সংগ্রহ উপলক্ষে বিশেষ আয়োজন। ফ্যামিলিস অব সিডনি বাংলাদেশি অস্ট্রেলিয়ান কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত মানুষের চিকিৎসা, গবেষণা এবং সচেতনতা কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং অনুদান দেন। আয়োজকরা জানান, গত 25 বছরে এই উদ্যোগের মাধ্যমে $4,83,000 বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে, যা ক্যান্সার কাউন্সিলের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ব্যয় করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, কমিউনিটির এমন উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি মানুষ সহায়তার হাত বাড়িয়ে দেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স।
দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। ফিফা বিশ্বকাপের খবর। সেমিফাইনালে ফ্রান্স স্পেনের দৌড়াতের আগের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ডালাস স্টেডিয়ামে। এমবাপে ইয়ামালদের মাঠে নামার আগে পরিবর্তন করা হয়েছে স্টেডিয়ামের ঘাস। শুধু মাঠ নয়, গ্যালারি, ড্রেসিং রুম এবং জিম ঘষে মেজে সেমিফাইনালের জন্য প্রস্তুত করছে ডালাস স্টেডিয়ামের প্রধান ইভেন্ট প্রোডাকশন। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি সেমিফাইনাল হতে যাচ্ছে ফ্রান্স ও স্পেনের ম্যাচ। দুই দলের ফুটবলারদের বর্তমান বাজার মূল্য হিসেবেই এমন দাবি করা হচ্ছে। দর্শকদের আগ্রহের তুঙ্গে রয়েছে এই সেমিফাইনাল, আর এই ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে। এর আগেও গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের রেকর্ড আছে স্টেডিয়ামটির। 2011 সালে কনকাকাফ গোল্ড কাপ ফাইনাল আয়োজিত হয়েছিল এই মাঠেই। মূলত এনএফএল এর দল ডালাস কাউবয়ের ঘরের মাঠ এই স্টেডিয়ামটি। ফুটবল ম্যাচ ছাড়াও কনসার্টও হয়ে থাকে এখানে। ব্যস্ততম স্টেডিয়ামে খুব অল্প সময়ের মধ্যেই সেমিফাইনালের জন্য প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করছেন মাঠ কর্মীরা। সেমির আগে মাঠে গজানো হচ্ছে নতুন ঘাস। প্রাকৃতিকভাবে ঘাসগুলো দ্রুত বৃদ্ধি করতে ব্যবহার করা হচ্ছে ইউভি লাইট। সেই সঙ্গে নিখুঁতভাবে কাটা হচ্ছে ঘাস, যেন মাঠে স্বাভাবিক থাকে বলের গতিপথ। আমরা এখানে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। এখানে যারা খেলবেন তারা বিশ্বের সেরা খেলোয়াড়। তাদের জন্য সেরা মাঠ সরবরাহ করতে চাই। শুধু সবুজ ঘাস থাকলেই হবে না, আমাদের এটাও নিশ্চিত করতে হবে যে মাঠগুলো খেলার উপযোগী হয়, যেভাবে এই শীর্ষ স্তরের খেলোয়াড়রা খেলতে অভ্যস্ত। আর এর পেছনেই বছরের পর বছর ধরে গবেষণা এবং কঠোর পরিশ্রম করা হয়েছে। শুধু মাঠের প্রস্তুতিতেই থেমে নেই, গ্যালারিতেও পর্যবেক্ষণ করা হচ্ছে সিটগুলো। শেষ সময় চেক করা হচ্ছে সব সিট। এমবাপ্পে ইয়ামালদের জন্য ড্রেসিং রুম নতুন করে সাজানো হয়েছে। লাগানো হয়েছে দু দলের জাতীয় দলের পতাকার স্টিকার। ফ্রান্সের গতি আর স্পেনের কৌশলময় ফুটবল দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরাও। তার জন্য দিতে হবে চড়া মূল্য। হাই ভোল্টেজ এই ম্যাচের টিকিটের দাম আকাশচুম্বী। সর্বনিম্ন টিকিটের দাম ঠেকেছে $930, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,15,000 টাকা। সেমির আগে ডালাস স্টেডিয়ামে রাউন্ড অফ 16-এর ম্যাচ খেলেছে স্পেন, যেখানে লা রোহারা হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে। আর এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো ডালাস স্টেডিয়ামে খেলতে নামবে ফ্রান্স। জিহাদ আল হাসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। কেলমানি গরম মাঝে কিছু নাই, খুব কষ্টে আমরা আছি। বাইরে একটা মানুষ নয়, মানে একজন আছে, মানুষ অসম্ভব অসহায় বুঝছি। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল। খেয়ে না খেয়ে টেকে আছেন পেকুয়ার বানভাসীরা। এবার উত্তর ও পূর্বে 9 জেলায় বন্যার পূর্বাভাস। রেকর্ড বৃষ্টিতে ঢাকায় জলজট। জনগণ সঙ্গে থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপির। রাজনৈতিক কথার চেয়ে কাজ করা জরুরি। বরিশালে প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ উদ্বোধন, সেনা মহড়া পরিদর্শন। এবং যেখানেই আত্মসমর্পণ করুক শেখ হাসিনাকে জেলে যেতে হবে। জুলাই হত্যায় 10 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল। এই মাসেই শাপলা হত্যাযজ্ঞ মামলার তদন্ত শেষ। এই ছিল প্রবাসের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। সঙ্গে থাকুন সময়ের।